শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আপনাদের শোনাব চায়নার এক লেখকের গল্প। তার নাম মাওটুন। বাংলা অনুবাদে তার গল্পের নাম চাকরির প্রথম দিন। পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। কোনো একটা অফিসে কাজ করা তার পক্ষে খুব সুখকর যে হবে না, মিস হুয়াং এটা অনুমান করেছিল। কিন্তু সেখানে তার জীবন বিষময় করে তোলার বস্তুগুলো সে কল্পনাও করতে পারেনি। সকাল 8:30টায় মিস হুয়াং কোম্পানি প্রধান অফিসে গিয়ে ঢুকল। চাকরিজীবী হিসেবে তার জীবনের প্রথম পাতার প্রথম পংক্তি শুরু হলো নিচু গলায় আলোচনারত কিছু লোকের চাপা হাসি দিয়ে। প্রধান অফিসে আলো খুবই কম। পূর্বমুখী ও উত্তরমুখী জানালাগুলো বেশ বড় হলেও সামনের আকাশ ছোঁয়া বড় বড় বাড়িগুলো দৃষ্টিপথ অবরোধ করেছে। জানালার কাঁচের শাস্যগুলোর মধ্য দিয়ে সূর্যের আলোর পরিবর্তে এসে পড়ছে উল্টো দিকের অফিসগুলোর বৈদ্যুতিক বাতির আভা। ছাদ থেকে ঝুলছিল ফুলের আকারের হাত মুখ ধোবার গামলার মতো বড় একটা ঝাড়বাতি। তার মধ্যেকার 5টা বাল্বই জ্বালা ছিল। কিন্তু সদ্য সদ্য মে মাসের ঝলমলে রৌদ্রলোক ছেড়ে এসে মিস হুয়াং এর মনে হলো যেন সব কিছু অন্ধকার হয়ে গেল। বড় ঘরের মধ্যে যেসব নতুন নতুন অদ্ভুত জিনিস তার জন্য প্রতীক্ষা করছিল, সেগুলো সে আর সেই মুহূর্তে দেখতে পেল না। চাপা হাসির শব্দ সে অবশ্য বেশ পরিষ্কারভাবেই শুনতে পাচ্ছিল। এর মধ্য থেকে একটা কথা বেরিয়ে এসে কানে লাগলো। কথাটা শুনে মনে হলো বক্তা যেন নাকটা টিপে কথা বলল, ওই যে আসছে। খুব একটা স্পর্শকাতর না হলেও মিস হুয়াংয়ের মনে হলো ওই চাপা হাসি যেন তাকেই উপলক্ষ করে। বুকটা দমে গেল তার। আপনা থেকেই তার দৃষ্টি চলে গেল যেদিক থেকে হাসির শব্দ আসছিল সেই দিকেই। অভদ্র ওই লোকগুলির চেহারা কেমন সেটাই দেখতে চাইছিল সেই। দরজা থেকে 2 ফিটেরও কম দূরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল মিস হুয়াং। তারপর কে একজন তার কাছে এগিয়ে এলো। হুয়াং, তোমার জায়গা ওইখানে। পরিচিত ওই কণ্ঠস্বর তার স্কুলের পুরনো বন্ধু মিস চ্যাংয়ের। অফিসে একমাত্র চ্যাংকেই সে চিনত, কিন্তু এখন কেন তা সে ভগবানই জানেন। চ্যাংকে হঠাৎ কেমন যেন অপরিচিত বলে মনে হলো। মাত্র কয়েকদিন সন্ধ্যাতেই মিস হুয়াং সঙ্গে দেখা করতে চেয়েছিল। তখন তো চ্যাং তার চিরাচরিত সাদাসিধা সাজ পোশাক পরে সেই চিরাচরিত চ্যাংই ছিল। অথচ এখন ঝাড় বাতির আলোয় যে মেয়েটি তার দিকে এগিয়ে আসছে, তার সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে ঝলমলে লাল সবুজ রঙের পোশাক। এত সেজেছে কেন সে? মিস হুয়াং এর আশ্চর্য লাগছিল। এত অবাক হয়ে গিয়েছিল সে যে তাকে সাদর সম্ভাষণ জানাতেই ভুলে গেল। ও, যান্ত্রিকভাবে সে উত্তর দিল, আর যান্ত্রিকভাবেই
মিস চ্যাংকে অনুসরণ করে সারি সারি শূন্য ডেস্ক পার হয়ে ঘরের পশ্চিম দিকের একটা জানালাবিহীন কোণায় গিয়ে পৌঁছালো। এখানে অবশেষে মিস হুয়াং দেখতে পেল জানালাগুলোর পাশে ডজন খানেক লোক দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মেয়ে পুরুষ দুই ছিল। দূর থেকে তারা এমনভাবে ওর দিকে তাকিয়েছিল যেন কোনো এক আজব ধরনের প্রাণীও। দারুণ অস্বস্তি সত্ত্বেও মিস হুয়াং জোর করে নিজের ডেস্ক খোঁজার দিকে মন দিল। এখানে ডেস্কগুলো সব জানালার দিকে মুখ করে রাখা। দেওয়ালের গায়ের ডেস্ক অন্যদের থেকে এক ব্যাপারে একটু স্বতন্ত্র। এটার উপর রাখা ছিল মাত্র 3টি জিনিস: এক শিশি কালি, একটি কলম ও এক টুকরো আনকোরা নতুন ব্লটিং পেপার। মিস হুয়াং বুঝল এটাই তার ডেস্ক। আমি ডান দিকে, তোমার থেকে 2 সারি আগে আছি। মিস চ্যাং কথাটা বলার সময় দিকটা নির্দেশ করল। তারপর চকিতে একবার জানালার ধারের দলটার দিকে তাকিয়ে একটা কৃত্রিম হাসি হাসল। মিস হুয়াং তার বন্ধুর দৃষ্টি অনুসরণ করার ইচ্ছা সংবরণ করতে পারল না। দেখল 2টি লোক বেশ খোলাখুলি মিস চ্যাংয়ের দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদিকে 2টি মেয়ে আর একটি লোকের সঙ্গে ফিসফিস করে কথা বলে চলেছে। ইউরোপীয় কায়দায় কলারের উপর লোকটির তৈল মসৃণ আঁচড়ানো মাথার সঙ্গে মেয়ে দুটির কৃত্রিম উপায়ে কুঞ্চিত কেশ বিন্যস্ত মাথাগুলি মিশে বেশ একটা অন্তরঙ্গ ত্রিভুজের সৃষ্টি করেছে। ও মিস হুয়াং উদাসভাবে উত্তর দিয়ে তার নিজের ডেস্কে বসে পড়ল। নিজেকে তার খুবই একা মনে হচ্ছিল। না, শুধুমাত্র নিজেকে একা মনে হলেও অতটা ক্ষতি হতো না। সব থেকে বিশ্রী ব্যাপার হলো তার কেমন গা গোলাতে লাগলো। কাঁচা মাছের এক ঝলক গন্ধ যেন তার নাকে এসে লেগেছে। অবসন্নভাবে সে তার ডেস্কের উপরের নতুন ব্লটিং পেপারের টুকরোটার দিকে তাকিয়ে রইল। মনে মনে সে ভাবছিল, এটা তো সাংহাইয়ের নামকরা কোম্পানিগুলোর একটা। এখানে ওই কেরানির দল একপাল নিকৃষ্ট মানের অভিনেতা অভিনেত্রীর মতো ব্যবহার করছে কেন? না, মোটেই নয়। জানালার ধারের হট্টগোল ছাপিয়ে পরিষ্কার পুরুষ কণ্ঠের স্বরে তার চিন্তার স্রোতে বিরক্তি পড়ল। মিস হুয়াং চোখ তুলে দেখে মিস চ্যাং স্মিত মুখে দল ছেড়ে সুমোহন ভঙ্গিতে দুলতে দুলতে ডেস্কের সারিগুলোর মধ্যে দিয়ে এগিয়ে আসছে। হুয়াং, এখানে সকলের সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দিতে চাই, সৌজন্য দেখিয়ে মিস চ্যাং বলল। একদিকে মাথা হেলিয়ে কোমর বেঁকিয়ে জানালার ধারের দলটির দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে তাদের দিকে দেখালো। উঠে দাঁড়াবার জন্য মিস হুয়াং এর নিজেকে প্রায় জোর করে ঠেলে তুলতে হলো। মনে হচ্ছিল নিজের শরীরের ভার যেন তার 1 টন। বিশেষ করে ভারী লাগছিল নিজের পাগুলো। জানালার কাছ থেকে তার ডেস্কের দূরত্ব মাত্র 20 ফিটের মতো হবে,
কিন্তু মিস হুয়াং এর মনে হচ্ছিল যেন তাকে বহু মাইল পথ অতিক্রম করে যেতে হচ্ছে। অফিসময় চতুর্দিকে ডেস্ক ছড়ানো, আর একটু হলেই সে কার সুন্দর একটা ছাতায় হোঁচট লেগে পড়ে যাচ্ছিল। এই হচ্ছে মিস লি, মিস চৌ, মিস্টার চাও, মিস্টার ওয়াং। মিস চ্যাং সশব্দে হেসে উঠল। প্রত্যেকটি নাম বলার সাথে সাথেই মিস হুয়াং অস্ফুট স্বরে বলছিল আহ, আর বেশ নিচু হয়ে অভিবাদন করছিল। তার উত্তরে অন্যরা শরীর প্রায় 90 ডিগ্রি বেঁকিয়ে খুব ঘটা করে প্রত্যাভিবাদন করছিল। আর আমার নাম হচ্ছে শাও। বছর 30-এর একজন নিজের পরিচয় দিলে। চীন দেশীয় রেশমের গাউন পরে বেশ কায়দা দুরস্ত ভাবে সাজ করেছিল সে। আহ আহ, এইসব জীবদের বলার মতো প্রথাগত বাধা গত মিস ওয়াং এর মনে এলো না। ওদের যেন অন্য কোনো এক জগতের জীব বলে মনে হচ্ছিল তার। আহ আহ, বলা আর নিচু হয়ে অভিবাদন জানানোই যেন যথেষ্ট বলে মনে হলো তার। মিস্টার তসাও বলে ওদের সর্বশেষ লোকটির সঙ্গে আলাপ করিয়ে দেবার পর মিস হুয়াং যখন আহ আহ বলে ঝুঁকে 90 ডিগ্রি বেঁকে অভিবাদন করছে, তখন ওই দলের মধ্য থেকে কে একজন মৃদুস্বরে বলে উঠল আহ আহ। 3-4 সেকেন্ডের জন্য ঘর একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তারপর সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল। নিজেকে বেশ শক্ত হাতে সামলে রাখলেও মিস হুয়াং এর মুখ লাল হয়ে গেল। তারপরই আবার ফ্যাকাশে হয়ে গেল, রাগের চোটে ফ্যাকাশে হয়ে গেল। আদব কায়দা দুরস্ত মিস্টার শাও ব্যাপারটা চাপা দেবার জন্যে তাড়াতাড়ি অন্য কথায় চলে গেল। এখন আবহাওয়াটা বেশ ভালোই পাচ্ছি আমরা, সে বলে চলল। আপনারও কি তাই মনে হচ্ছে না মিস হুয়া? তিক্ত হাসি হেসে সে ঘাড় নাড়ল, তারপর তার নিজের ডেস্কে পালিয়ে গেল। ডেস্কের সামনে প্রথম যখন বসে তখন ডেস্কটা তার ভালো লাগেনি, কিন্তু এখন ওটাই যেন তার একমাত্র আশ্রয়স্থল বলে মনে হচ্ছিল। নিজে অজ্ঞাত সারে কলমটা তুলে নিয়ে নিজের আঙ্গুলের উপর কলমের নিবটা পরীক্ষা করল সে। এখন যদি কাজ করার সময় হতো, কিন্তু তখনও প্রায় 20 মিনিট বাকি। সৌভাগ্যক্রমে সেই দীর্ঘ 20 মিনিটের মধ্যে ক্রমাগত লোক আসতে লাগলো। তাদের মধ্যে বেশিরভাগই পুরুষ। মিস হুয়াং তার মাথা হেঁট করে ওই ঘরের কোণায় পরম নিরাপদ আশ্রয়স্থল আঁকড়ে রইল। পরবর্তী আগন্তুকরা অন্য ধরনের লোক। ঘন ঘন গলা খাঁকারি দিয়ে তারা অফিসের ছোকরাকে ডেকে চড়া গলায় নানা অবাস্তব প্রশ্ন করতে লাগল। নিজেদের মধ্যে তারা শ্যাম্পেন স্টেক, ঘোড় দৌড়ের সাম্প্রতিক ফলাফল নিয়ে আলোচনায় মেতে গেল। এরা হলো অফিসের উচ্চ পদাধিকারীর দল। কোনার নগণ্য নতুন কেরানিকে তারা লক্ষ্য করেছে বলে মনেই হলো না। মিস হুয়াং শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে চোখ তুলে তাকালো। জানালার ধারগুলো সব ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে। প্রত্যেকেই যার যার জায়গায় ঠিক মতো ভাবে বসেছে। আদব কায়দা দুরস্ত মিস্টার শাও শ্রদ্ধাবনত ভাবে শ্যাম্পেন স্টেক সম্বন্ধে
ইউরোপীয় পোশাকধারী মধ্যবয়সী এক স্থূলকায় ভদ্রলোকের মতামত শুনছিল। ডেস্কের উপর পা দুখানি তুলে দিয়ে হাতে একটা চুরুট ধরে মোটকু থুতুর বৃষ্টি ছড়িয়ে বকে চলছিল। হঠাৎ তার খাটো মোটা ঘাড় সোজা করে মাথা হেলিয়ে চিৎকার করে হেসে উঠল। মিস্টার শাও তাড়াতাড়ি তার আনন্দোচ্ছ্বাসে যোগ দিল। তারপর ডেস্কের উপর থেকে চামড়ার জুতোওয়ালা পা দুখানা ঘষ্টে নেমে পড়ল, আর ঘোরানো চেয়ার মসৃণভাবে ডান দিকে আধ পাক ঘুরে থেমে গেল। সেখানে মিস্টার চাও আর মিস্টার তসাও এর ডেস্ক দুটো মুখোমুখি করে বসানো। দুই ভদ্রলোকই সামনের দিকে ঝুঁকে পড়ে লেজার রাখার একটা তাকের মধ্য দিয়ে নিচু গলায় কথাবার্তা বলছিল। স্থূলকায় মুখখানার এমন অপ্রত্যাশিত আবির্ভাবে চমকে উঠতেই তাদের মাথা দুটো দূরে সরে গেল। হাসির শব্দ তাদের কানে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে তারা বুঝে ফেলল এবার ওই ঐক্যতানে যোগ দেবার সময় এসেছে। ফলে মিস্টার চাও ও মিস্টার তসাও গলা দিয়ে হাঁসের ডাকের মতো প্যাক প্যাক আওয়াজ বার করতে লাগলো। কিন্তু তাদের হাসিতে চেষ্টা করে একটু স্বাভাবিক সুর আনতে না আনতে হাসি থামিয়ে ফেলতে হলো। সাদা উর্দি পরা এক বেয়ারা অফিসের মধ্যে ছুটে এসে একটা চামড়ার পেট মোটা পোর্টফোলিও বিরাট একটা ডেস্কের উপর সশব্দে নামিয়ে রাখল। ও হলো স্টিম রোলার। প্রতিদিনই সে অফিসের ম্যানেজারের আসার পথ প্রস্তুত করে যায়। সারা ঘর স্তব্ধ হয়ে গেল। সেই স্তব্ধতা ভঙ্গ করেছিল শুধু মোটকুর ঘোরানো চেয়ারের মৃদু কিচ কিচ শব্দ। বাইরের অফিস থেকে ম্যানেজারের কর্কশ ভাঙা গলায় বেয়ারাকে ডাকার শব্দ শোনা গেল, আর অন্য অনেকেই চিৎকার করে উঠল, উনি এসে গেছেন। অনেকগুলো পায়ের শব্দের মধ্য দিয়ে চামড়ার জুতো ভারী পায়ে এগিয়ে এলো। তারপর অফিসের ঘষা কাঁচের দরজা সম্পূর্ণভাবে খুলে গেল। দরজার ঠিক উল্টো দিকে বসেছিল বলে মিস হুয়াং বেশ ভালোভাবেই সব দেখতে পাচ্ছিল। খাড়া হয়ে দাঁড়িয়ে সাদা উর্দি পরা আর একজন বেয়ারা এক হাত দিয়ে দরজাটা খুলল, আর অপর হাতে ধরা ছিল নেপোলিয়নের টুপির কায়দায় ধারগুলো উল্টানো বেশ চওড়া একটা টুপি। একটুক্ষণ বাদে লম্বা লাল মুখো একটা লোক বুক টান করে ভুঁড়ি উঁচিয়ে সবেগে ঘরে এসে ঢুকল। তার পিছু পিছু লেজুরির মতো বেয়ারাটা ঢুকে এসে খুবই ভক্তি ভরে বিরাট ডেস্কের বাদিকের কোনায় নেপোলিয়নের টুপির কায়দায় বানানো টুপিটা নামিয়ে রাখল। এই তাহলে ম্যানেজার, মিস হুয়াং মনে মনে ভাবছিল। সে ভাবছিল ম্যানেজার কখন তাকে ডেকে কাজ দেয় তার জন্য অপেক্ষা করবে, নাকি এখনই এগিয়ে গিয়ে কিছু কাজ চেয়ে নেবে। এখন ম্যানেজারের আসার পর তার সহকর্মীদের কোনো রকম আবার অনুষ্ঠান পালন করতে হচ্ছে কি না সেটা সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। কোনো কিছু চোখে পড়ল না তার। অফিসের উঁচু পদাধিকারীর দল কান দিয়ে ম্যানেজারের প্রতিটি গতিবিধি অনুসরণ করছিল। নিচের স্তরের কর্মচারীদের মধ্যে অনেকে আগের থেকেই ব্যস্তভাবে লিখছিল কিংবা কানে কলম গুজে বিরাট বিরাট লেজারের পাতা উল্টাচ্ছিল। ম্যানেজার বসে পড়ল, এক হাত তার পেট মোটা চামড়ার পোর্টফোলিওর উপর,
অন্যটা দিয়ে সে একটা নস্যির কৌটো টেনে বার করল। মাঝবয়সী মোটকু বসেছিল ম্যানেজারের সামনের ডেস্কে, কিন্তু মনে হচ্ছিল তার মাথার পিছনের দিকেও যেন দুটো চোখ রয়েছে। ম্যানেজার দ্বিতীয় টিপ নস্যি নিয়ে সামনের দিকে তাকাবার সঙ্গে সঙ্গেই মোটকু অত্যন্ত ক্ষিপ্রভাবে উঠে পড়ল। একরাশ কাগজপত্র নিয়ে পা টিপে টিপে সে ম্যানেজারের ডেস্কের দিকে এগিয়ে চলল। কানে কানে কয়েকটা কথা বলার সময় কাঁধ দুটো তার আজ্ঞাবাহী ভৃত্যের মতো নুয়ে পড়ল। তারপর কাগজপত্রগুলো সে ম্যানেজারের সামনে নামিয়ে রাখল। আহ! ম্যানেজার কর্কশ গলায় বলে উঠল। মিস হুয়াংয়ের মনে হলো ম্যানেজার যেন তারই দিকে তাকিয়ে আছে। একটু থতমত খেয়ে মিস হুয়াং মাথা নিচু করল। শুধু কলম, কালির শিশি আর ব্লটিং ছাড়া তার ফাঁকা ডেস্কের চেহারা দেখে তার নিজেরই অপ্রস্তুত লাগছিল। তার হাত দুটো নিয়ে সে যে কি করবে তা ভেবে পাচ্ছিল না। মধ্যবর্তী সময়টুকু হয়তো খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু মিস হুয়াংয়ের মনে হচ্ছিল তার যেন অন্ত নেই। হঠাৎ একটা হাত এসে তার কাঁধের উপর পড়ল। সচকিত হয়ে সে উপর দিকে তাকালো। মোটকু তার পাশে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। মিস হুয়াংয়ের কাজ এসে গেছে। হাঁপ ছেড়ে বাঁচল সে। যে দলিলটা তাকে দিচ্ছিল তার মধ্যের বিভিন্ন ব্যাপারগুলো বিশেষ করে দেখিয়ে দেবার সময় মোটকুর কুতকুতে কালো চোখ দুটো মিস হুয়াংয়ের সারা শরীর বিচরণ করে বেড়াচ্ছিল। কেরানিগিরিতে তার দক্ষতা যাচাই করছিল নিশ্চয়ই। সব বুঝতে পেরেছেন তো? ভদ্রতা করে মোটকু শেষকালে জিজ্ঞাসা করল। তারপর তেমনি মৃদু হাসি হাসতে হাসতে হঠাৎ প্রশ্ন করে বসল, আচ্ছা মিস হুয়াং, এখন বলুন তো, আপনি একা থাকেন না আপনার পরিবারের সঙ্গে থাকেন? অতর্কিত প্রশ্নে অবাক হয়ে কি বলবে তা ভেবেই পেল না। মোটকু হেসে উঠল। তারপর আবার তার আমলা সুলভ চড়া গলায় ফিরে গেল। দয়া করে আজ সকালের মধ্যেই ওটা শেষ করে ফেলবেন। অবশেষে মোটকু চলে গেল, কিন্তু মিস লির ডেস্কের পাশ দিয়ে যাবার সময় একটু থেমে মিস লি যে দলিলটা নকল করছিল সেটা তুলে নিল। তুলে নিয়ে নাকের এত কাছে ধরল যে বোঝাই গেল না যে সেটা সে পড়ছে না শুকছে। ভয়ে ভয়ে মিস হুয়াং তার কাজে মন দিল। এমনকি চোখ তুলতেই তার সাহস হচ্ছিল না। ঘণ্টা দেড়েক লেখার পর তার হাত একেবারে আড়ষ্ট হয়ে গেল। কলমটা নামিয়ে রেখে সে রুমাল দিয়ে কপাল মুছল। ডান দিক থেকে একটা নারী কণ্ঠস্বর তার কানে এসে পৌঁছালো, কি যে সব বলেন আপনি? ওখানে মিস লির ডেস্কের এক ধারে তার বিশাল পাছা বিছিয়ে মোটকু ফিস ফিস করে কথা বলে চলেছে। রাঙ্গামুখ ম্যানেজার অফিসের মাঝখানে বসানো তার বিরাট ডেস্ক ছেড়ে উঠে গেছে। নেপোলিয়নের টুপির কায়দায় বানানো তার টুপিটা কিন্তু তখনও ডেস্কের বাঁ কোণায় বসানো রয়েছে। বৈদ্যুতিক ঘড়ির কাঁটা দুটো তখন 11টা বেজে 10 মিনিট দেখাচ্ছে। 11টা বেজে 10। মিস হুয়াং এর বুকটা ধক করে উঠল। চারপাশে তাকাবার আর সময় নেই। মাথা হেট করে সে কাজ করে চলল। কিন্তু সে যত বেশি বিচলিত হতে লাগলো তার হাতও তত বেশি করেই তার সঙ্গে অসহযোগিতা করতে লাগলো
আর তার শ্রবণ শক্তিও ঠিক ততটাই তীক্ষ্ণ হয়ে উঠতে লাগলো। সমস্ত অফিস জুড়ে যেন অনুচ্চ কণ্ঠস্বর আর মৃদু সম্মোহনী হাসির গুঞ্জন উঠছে। সে দেখল 3 সারি আগে একটি মেয়ে অলসভাবে আড়মোড়া ভেঙে বঙ্কিম ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তারপর তার সামনের সারিতে বসা লোকটির দিকে ঝুঁকে পড়ে বলল, এই হিসেবটা আমাকে একবারে মেরে ফেলেছে। অনুগ্রহ করে আমাকে একটু সাহায্য করুন না মিস্টার চেন, করবেন তো? মিস্টার চেনের এক গাল হাসি হলো তার একমাত্র উত্তর। ঠোঁট ফুলিয়ে মেয়েটি তার অসমাপ্ত হিসাব মিস্টার চেনের ডেস্কের উপর নামিয়ে রাখল, আর পুরুষটিও এই সুযোগে রঙ্গ ভরে মেয়েটির হাতে একটা চিমটি কাটল। উহ! অত্যাধিক যত্নের সঙ্গে আহত জায়গাটির উপর তার সূক্ষ্ম রুমালখানি চেপে ধরে মেয়েটি অতিরঞ্জিত যাতনায় চিৎকার করে উঠল। কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোমর বাঁকিয়ে আর চোখে অর্থপূর্ণ দৃষ্টিতে পুরুষটির দিকে তাকালো। মিস হুয়াং সবই দেখতে পেল, আর দেখে তার গা গুলিয়ে উঠল। দীর্ঘকাল ফেলে সে কাজ আরম্ভ করতে যাচ্ছিল, এমন সময় তার চোখ পড়ল মিস চ্যাংয়ের উপর। তার স্কুলের পুরনো বন্ধু হাসি চাপবার জন্য মুখের উপর একটা রুমাল চেপে আছে। তার সামনে দাঁড়িয়ে অফিসের একজন উঁচু পদাধিকারী। একটা অফিসের কি করে এমন হতে পারে? মিস হুয়াং নিজেকে প্রশ্ন করল। দাঁতে দাঁত চেপে সংকল্প করল কিছুই শুনবে না, কিছুই দেখবে না। সে শুধু হাতের কাজ করে যাবে। সে সময় সেই বোধহয় একমাত্র লোক যার মনে হচ্ছিল ঘড়িটা খুব দ্রুত তালে চলেছে। তার কাজ, সকালে যে কাজ তাকে শেষ করতে বলা হয়েছিল, সে কাজ অর্থ সমাপ্ত হয়েছে মাত্র। এমন সময় চেয়ার সরানো শুরু হলো। তাড়াতাড়িতে মিস হুয়াং কাগজের উপর খানিকটা কালি ছিটিয়ে ফেলল। ক্ষিপ্রভাবে ব্লোটার লাগালো সে। ভয় হচ্ছিল মোটকু না এসে পড়ে তার কাগজ পরীক্ষা করতে। কিন্তু মনে হলো সকালে তাকে কি বলেছিল মোটকু, সে কথা একেবারেই ভুলে গেছে। টুপি হাতে, কাঁধে জ্যাকেট ঝুলিয়ে সে মিস লির ডেস্কের পাশে অধৈর্যভাবে দাঁড়িয়ে রয়েছে। মিস লি ছোট একটা আয়না ধরে সন্তর্পণে মুখ মেকআপ লাগাচ্ছে। মোটকু আর মিস লি আজও আবার দুজনে একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করতে যাচ্ছে। প্রস্থানোদ্যত জুটির দিকে তাকিয়ে কেরানিদের মধ্যে একজন অপরজনকে টিটকারি দিয়ে বলল। তারপর মধ্যাহ্নের ঘণ্টা পড়ল। মিস হুয়াং হতাশভাবে তার কলম নামিয়ে রেখে 2 হাতের মধ্যে মাথা রাখল, কেমন যেন আচ্ছন্ন ভাব। হুয়াং, চলো খাওয়া যাক। মিস চ্যাং তার দিকে অবাক হয়ে তাকিয়ে ডাক দিল। মিস হুয়াং আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে মিস চ্যাংয়ের দিকে তাকিয়ে তিক্ত হাসি হাসল। তারপর তার সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়ল। রেস্টুরেন্টে পৌঁছবার আগে মৃদু গলায় তাকে প্রশ্ন না করে পারল না, ওরা অমন ধারা করে কি করে? আমার পক্ষে মেনে নেওয়া একটু কঠিন হয়ে পড়ে। ও, কিছুদিন পরে এসব তোমার গাস হওয়া হয়ে যাবে, মিস চ্যাং লঘুভাবে বলল। মিস হুয়াং ভালো করে তার বন্ধুর আপদমস্তক একবার দেখে নিল। তার মনে হলো ওই সব ঝলমলে রঙগুলো খুব একটা মিশে খাচ্ছে না। লক্ষ্য করল মিস চ্যাং গালে রোজ লাগিয়েছে জসমিন দেশে যদাচার। একটু যেন দুঃখ করেই মিস চ্যাং হঠাৎ বলে উঠল, সব সময় স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো চলতেই পারবে না।
নিজের সাদাসিধা পোশাকের দিকে তাকিয়ে মিস হুয়াং অফিসের অন্যান্য মেয়েদের জমকালো চটকদার সাজ পোশাকের কথা ভাবছিল। কি করে পারে ওরা, সেইটাই তার মাথায় আসছিল না। ওদের মধ্যে সব থেকে বেশি মাইনে যে পায়, তার আয় মাসে $60 থেকে $70, অনেকে আবার $30-এরও বেশি পায় না। তার যৎসামান্য মাইনের পুরোটাই যদি তার জামা কাপড়ের জন্য খরচ করে, তবু সে ওদের সঙ্গে তাল দিতে পারবে না। তাছাড়া তার নিজের পরিবারের জন্য পুরো মাইনেটাই তার প্রয়োজন। মিস হুয়াং এর কান্না পেল। আমি জানতাম এ ধরনের কাজে আমি কখনো সুখী হব না, কিন্তু স্বপ্নেও ভাবিনি আমার এত খারাপ লাগবে। মিস হুয়াং এর চোখে জল এসে গেল। গল্পটি শেষ হলো। ভালো থাকুন সবাই।